আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব আন্ডার 35K বেস্ট অফিসিয়াল ফোন OnePlus Nord C5 রিভিউ। ওকে, OnePlus Nord C5 রিভিউ আজকে দেখবো, প্লাস আমরা রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিঅ্যাকশন শুরু করি। 1 2 3। প্রায় এক বছর আগে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয় এই OnePlus Nord C5। তখন থেকে বাংলাদেশ মার্কেটে তুমুল জনপ্রিয়তা পায় বিকজ অফ এর অ্যাগ্রেসিভ প্রাইসিং। এন্ড সেই তখন থেকে এতদিন পর্যন্ত এর জনপ্রিয়তা না কমলেও কমেছে এর প্রাইস। তাই ভাবলাম এই মুহূর্তে এসে এই ফোনটা আপনাদের জন্য কেমন হবে সেটাই জানানোর সময় চলে এসেছে। ইন্টারেস্টিংলি এই অফিসিয়াল ফোনটাতে কিন্তু আপনারা এখন অফার পেয়ে যাচ্ছেন লাইক টেলিকমে, যেখানে এটার অফিসিয়াল প্রাইস নর্মালি 35,000 টাকা ছিল, সেখানে 2,500 টাকা ডিসকাউন্টে এখন আপনারা এই 8/256 জিবির Nord C5 কিন্তু লাইক টেলিকমে পেয়ে যাবেন মাত্র 32,500 টাকায়। সো এইবার 32,500 টাকা একটা অফিসিয়াল ফোন, এটা দেখবো আসলে কতটা ভ্যালু ফর মানি ফোন। ঠিক আছে, প্লাস আমরা তো রিয়েক্ট করতে, তোমরা সেটা ভালো করে জানো। আর আমি যদি এখানে একটু বলি ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর। ঠিক আছে, আসলে সুন্দর, হোয়াইট কালার একটা ভ্যারিয়েন্ট ফোন, আর প্লাস একটা টেক্সচার দেওয়া আছে। এটা সম্ভবত মার্বেল টেক্সচার হবে হয়তো, বাট টেক্সচার দেখতে খুবই সুন্দর লাগছে আর কি। তো চলো বিউটি প্লে করি। আমার কাছে এটা বেশ অ্যাগ্রেসিভ একটা ডিল মনে হয়েছে। সো বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরুতেই এর বক্স কন্টেন্ট নিয়ে কথা না বললেই নয়। এখনকার ফোনগুলোতে যেখানে চার্জার, কেবল সবকিছু সরিয়ে দিচ্ছে, সেখানে এইটাতে আপনারা স্টিল একটা 80 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং কেবল সবকিছু পেয়ে যাচ্ছেন। সিম ইজেক্টর টুল রয়েছে এবং একটা কেসও রয়েছে এই ফোনটাকে প্রোটেক্ট করার জন্য। তবে ফোনটা আনবক্স করার পর এটাতে কভার লাগাতে একটু কষ্ট লাগবে আপনার কাছে, বিকজ অফ এর ক্লাসি এবং সুন্দর একটা ডিজাইন। অবশ্যই ডিজাইনটা দেখো, আসলে ক্লাসি, প্লাস কি একটা টেক্সচার, মানে একটা টেক্সচার দেওয়া, সেটা অবশ্যই মার্বেল টেক্সচারই আর কি। টেক্সচারের কারণে কি মোবাইলটা আরো বেশি সুন্দর লাগছে, বা দেখতে আরো বেশি কি ফুটে উঠছে, এরকম একটা অবস্থা। তো এরকম একটা সুন্দর ডিজাইনের ফোনে যদি আমরা একটা ব্যাক কভার লাগাই তাহলে তো একটু খারাপ লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? তো চলো বিউটি প্লে করি। আমাদের হাতের ফোনটা হচ্ছে মার্বেল মিস্ট, পেছনের দিকে খুবই সুন্দর একটা মার্বেল টেক্সচার ব্যবহার করা হয়েছে। অবশ্যই যেটা আগেই বললাম, ব্যাক এবং ফ্রেমটাও প্লাস্টিক, যেটা আবার ডিসঅ্যাপয়েন্টিং। ডিজাইনটা আশা করি প্রত্যেকের ভালো লাগবে। 8.2 মিলিমিটার থিকনেসের সাথে 199 গ্রামের এই ফোনটা হাতে নিলে আপনার কাছে কোনোভাবে অনেক বাল্কি বা অনেক ভারী কোনো ফোন মনে মানে 199 গ্রাম, কিন্তু এটা আসলে একটা ব্যালেন্স ওজন বলতে পারো, ব্যালেন্স ওয়েট বলতে পারো। কারণ বেশি একটা ভারী না, বেশি একটা পাতলাও না। এই ফোন সবাই কি সব, মানে যাদের ছোট হাত বড় হাত তাদেরকে অনায়াসে কি ফোনটা ইউজ করতে পারবে। ঠিক আছে, বেশি একটা ভারী লাগবে না। ঠিক আছে, তো চলো বিউটি প্লে করি। হবে না, বিকজ অফ এর ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্টই ভালো। হ্যাঁ অবশ্যই। তবে ফোনটাতে প্রোটেকশনও খারাপ দেয়নি। এখানে IP65 এর ওয়াটার রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন। একটা অফিসিয়াল ফোন 30,000 প্লাস IP65, এটা ভাই মানা যায়? এটা তো ভাই আসলে হতাশার ভাই, তাই না? এখানে আমরা মানে 10-20 হাজার টাকা ফোনের মধ্যে আমরা IP68 69 অনায়াসে পেয়ে থাকি। সেই জায়গায় আমরা একটা অফিসিয়াল OnePlus এর মতো ব্র্যান্ডের একটা ফোন, সেখানে পাচ্ছি 65 রেটিং, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। স্ট্যান্ডার্ড হলো কি 68, তো 68 দিলে বলতাম যে না পুরোপুরি ঠিকঠাক ছিল, বাট IP65 এটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ 65 রেটিংটা আসলে কোনোভাবে যাচ্ছে না। তো চলো বিউটি প্লে করি। রয়েছে, যদিও এখানে ডাস্টটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং স্ট্রং করা হয়েছে, তবে নর্মাল যেটা রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো। পোর্টস এন্ড বাটন সবকিছুই ঠিকঠাক রয়েছে, তবে এখানে মিসিং গেছে আয়ার ব্লাস্টার সেন্সর এন্ড এই পাশে OnePlus এর যেই আইকনিক স্লাইডার, সেইটা এই জিনিসটা থাকলে আরেকটু বেটার ফিল হতো, যেটা একটা OnePlus এর ফোন। যাই হোক, ফোনটার সামনের দিকে আসলে আবার আপনি এই এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে একটা 6.77 ইঞ্চির 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে। ওকে, ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে বেশ কালারফুল মনে হচ্ছে, মানে ডিসপ্লে কোয়ালিটিটা এক কথা অসাধারণ ভাই। হ্যাঁ, আর বিশেষ করে যেহেতু অ্যামোলেড ডিসপ্লেতে বুঝতেই পারছো বেশ কালারফুল, বিশেষ করে যারা মিডিয়া কনজিউম করবে, গেমিং করবে, আই থিঙ্ক তাদের কাছে বেশ ভালো লাগবে। আর ডিসপ্লে কিন্তু বেশ বড় সড়ো একটা ডিসপ্লে, 6.77 ইঞ্চি একটা ডিসপ্লে পাচ্ছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। বিশেষ করে যারা গেমার আছে তারা তো গেমিং করে বেশ মজা হবে। আর চিন বেজেলের কথা বললে অবশ্যই চিন বেজেলটা নিচে লোয়ার বেজেলটা স্লাইডলি কিছুটা মোটা, এটা বাদ দিলে উপরে 3 দিকে, ঠিক আছে, মানে ডান পাশ এবং উপরের পাশ কি ডান বাম পাশ আর উপরের পাশ মানে সিমেট্রিক্যাল রেখেছে আর কি। ঠিক আছে, মানে তারপর ডিসপ্লে দেখতে খুবই সুন্দর লাগছে। তো যেই মানে ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই বলে চলে আর কি। তো চলো বিউটি প্লে করি। এখানে HDR10 এর সাপোর্ট রয়েছে, তাছাড়া ব্রাইটনেসও কিন্তু ফোনটার যথেষ্ট ভালো। যদিও খাতা কলমে লেখা রয়েছে 1430 নিটস, বাট এইটা আপনি যদি রেগুলার লাইফে ব্যবহার করেন তাহলে দেখবেন অনেক ফোনের 4500 নিটস এর থেকেও ব্রাইটার ডিসপ্লে প্রোভাইড করছে। কেন আমি জানি না, স্পেক কম হওয়ায়ও এটার ব্রাইটনেস যথেষ্ট ভালো। সেখানে মানে এখানে নাম্বার গেমিং করেন এক কথা, যেটা ভালো আসলে ফুললি ক্লিয়ার এবং ভিজিবল একটা ডিসপ্লে এক্সপেরিয়েন্স পাবেন আপনারা এই ফোনটি থেকে। তাছাড়া ডিসপ্লের কালারটাও খুবই পপড আপ এবং যে কোনো কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স খুবই ভালো। বেজেলের কথা বলতে গেলে বেজেলটাও মোটামুটি মিনিমালি বলবো, তবে নিচের দিকটা
কিঞ্চিত বেশি, যেটা খুব একটা চোখে পড়ে না, যথেষ্ট সিমেট্রিক্যাল আমার কাছে লেগেছে। আদারওয়াইজ এইটাতে আপনারা HDR এর সাপোর্ট থাকায় ইউটিউবে 4K HDR 60 FPS একদম স্মুথলি কন্টেন্ট প্লে করতে পারবেন, এবং এর ভিউইং অ্যাঙ্গেল এবং কন্টেন্ট এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। তবে দুঃখের বিষয় এখানে আরও একটা রয়েছে, তা হচ্ছে এত দামি এই ফোনটাতেও ব্যবহার করা হয়নি কোনো সেকেন্ডারি স্পিকার। এখানে জাস্ট আপনারা বটম ফায়ারিং স্পিকার পেয়ে যাচ্ছেন, যার লাউডনেস যথেষ্ট ভালো এবং যথেষ্ট ক্ল্যারিটিও রয়েছে। তবে এখানে ডুয়েল স্টেরিও স্পিকারটা আমি যথেষ্ট মিস করেছি। এই জিনিসটা আশা করি অনেকের কাছেই বড়সড় একটা কমতির দিকই হবে। তবে আরেকটা বিষয় রয়েছে, এই ডিসপ্লেতে আদৌ কোন প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তা কিন্তু তেমনভাবে উল্লেখ নেই। আমরা নর্মালি গুগলে ঘাটাঘাটি করে মস লেভেল দেখতে পেয়েছি, অ্যান্ড সেইটা খুব একটা স্ট্রংনেস মস লেভেল 5, ঠিক আছে, এটা আসলে কতটা একটা ডিসপ্লেকে প্রোটেক্টিভ দিবে বা প্রোটেকশন দিবে সেটা আমি আই থিঙ্ক আমার কোনো আইডিয়া নেই বলেছিল। আর মস লেভেল 5 এটার আমার কোনো ধারণা নেই বলেছিল, ঠিক আছে। এখানে যদি তোমার কি বলে কর্নিং গোরিলা গ্লাসের ভিক্টাসের কোনো প্রোটেকশন থাকতো তাহলে আই থিঙ্ক বেশ ভালো হতো, বাট মস লেভেল 5 এটা আসলে ডিসপ্লে কতটা প্রোটেক্ট করবে সেটা আমি জানি না। তাই তোমরা অবশ্যই যদি যারা নিবে তারা অবশ্যই একটা মানে প্রোটেকশন গ্লাস লাগিয়ে নিবে, কারণ এটা লাগিয়ে নিতে বেটার হবে আর কি। তো চলো বিউটি প্লে করি। আমার কাছে মনে হয়নি, তো ডেফিনেটলি রিকমেন্ডেশন থাকবে এই ফোনটা কিনলে অবশ্যই একটা প্রোটেক্টর ব্যবহার, যেটা বললাম। এন্ড ডিসপ্লে সেগমেন্টে একটা বিষয় না বললেই নয়, তা হচ্ছে OnePlus আপনারা সবথেকে ভয় পান যে জিনিসটা নিয়ে, তা হচ্ছে গ্রিন লাইন। এই ফোনটাতে যে কোনো রকম ডিসপ্লে শো গ্রিন লাইন, পিঙ্ক লাইন, হোয়াইট লাইন, যে কোনো কিছু হোক না কেন, লাইফ টাইম ডিসপ্লে গ্যারান্টি দিয়ে এসেছে এই ফোনটা। সো যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু OnePlus এর থেকে এটা রিপ্লেস করে নিতে এটা আসলে ভালো, এটা আসলে ভালো। এন্ড সেখানে যদি ফোনের কোনো ফিজিক্যাল ড্যামেজ না থাকে, এটা লাইফ টাইম আপনি এই গ্যারান্টিটা ক্লেম করতে পারবেন। মানে ফিজিক্যাল ড্যামেজ না থাকলে যদি তোমার এর মধ্যে গ্রিন লাইন আসে তাহলে ফোনটা তুমি মানে অনায়াসে কি মানে চেঞ্জ করে নিতে পারবে, মানে ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে পারবে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। মানে আমরা কিন্তু OnePlus ফোন কিনতে ভয় পাই শুধু গ্রিন লাইনের জন্য, ঠিক আছে। গ্রিন লাইনের জন্য OnePlus কি বিখ্যাত, তো হিসেবে গ্রিন লাইনের টেনশন শেষ। যদি গ্রিন লাইন আসো তাহলে কি আমরা ওয়ারেন্টি ক্লেম করতে পারবো, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে এই জায়গাটা আমার বেশ ভালো লাগার একটা জায়গা, বিকজ অফ এর অক্সিজেন ওএস। এই ফোনটাতে আপনারা সেই আইকনিক অক্সিজেন ওএসই পেয়ে যাচ্ছেন, যা বেসড অন অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স এসেছে। তবে এখানে কিন্তু OnePlus প্রমিস করেছে 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট। এটা ভাই এক কথা অসাধারণ ভাই, মানে আপডেটের দিক থেকে এই যে মানে যেটা দিয়েছে এটা আসলেই ভালো। মানে আমরা 4 বছরের কি অ্যান্ড্রয়েড আপডেট পাবো, যেটা আই থিঙ্ক বেশ গুড, আর প্লাস 6 বছরের সিকিউরিটি আপডেট, এটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। মানে আমরা একটা ফোন কিন্তু বেসিক্যালি 4 থেকে 5 বছর ইউজ করতে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া মানে কি আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে থাকতে পারছি, এটা কিন্তু আই থিঙ্ক আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। দ্যাট ইজ যথেষ্ট স্ট্যান্ডার্ড আমার কাছে অবশ্যই অবশ্যই। সো এই মুহূর্তে আপনারা লেটেস্ট অপারেটিং সিস্টেমটাই পেয়ে যাবেন, বাট এই ফোনটাতে আমি এখনো আপডেট করিনি, এখনো এটাতে অ্যান্ড্রয়েড 15 রয়েছে এবং অক্সিজেন ওএস 15 রয়েছে। সেক্ষেত্রে যদি আমরা ইউআই এর কথা বলি, OnePlus এর ইউআই আমার কাছে বরাবরই একদম বুকের এই বাম পাশে ছিল, সরি এইটা বাম পাশে ছিল। তো সেখানে আমার কাছে এর ইউআই খুবই ভালো লাগে। আমি OnePlus এর 12 ব্যবহার করেছি দীর্ঘদিন যাবত, OnePlus এর 12R ব্যবহার করেছি, 11 ব্যবহার করেছি, এছাড়াও আরও অনেক মডেল ব্যবহার করেছি প্রিভিয়াস, ওগুলোর কথা নাই বলি। সো অক্সিজেন ওএসটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে, বিকজ অফ এর স্মুথনেস এবং অপটিমাইজেশন। খুবই স্মুথ ইউআই, একদম বাটার স্মুথ একটা ফিল দেয়। র্যাম স্টোরেজের কথা বললে এই ফোনটা 8/256 জিবি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যায়, যেখানে আপনারা LPDDR5X র্যামের পাশাপাশি UFS 3.1 স্টোরেজ, যেটাও ভালো, যেটা আসলে যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং যথেষ্ট পারফরম্যান্স সেন্ট্রিক বলা যায়, যা দিয়ে আপনারা রেগুলার লাইফে টাস্কবাস থেকে শুরু করে হেভি অ্যাপ্লিকেশনগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন। আমরা এটা দিয়ে ভারী ভারী অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেছি, লং টাইম ব্যবহার করেছি, ব্যাকগ্রাউন্ডে রেখেছি। র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল এবং অ্যাপ ওপেনিং টাইম খুবই ফাস্টার ছিল, অ্যান্ড তার সাথে সাথে এটাতে পারফরম্যান্স সেগমেন্টেও কিন্তু যথেষ্ট স্ট্রংনেস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেকের Dimensity 8350 অ্যাপেক্স, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড, মানে একটা পাওয়ারফুল এসএসডি, মানে Dimensity 8350 পাচ্ছে, এটা আই থিঙ্ক এটা অবশ্যই একটা পাওয়ারফুল এসএসডি। বিশেষ করে যারা গেমার আছে তাদের জন্য এই ফোনটা বা এক কথায় অসাধারণ, এটা অবশ্যই একটা পারফরমেন্স কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো গেমিং থেকে শুরু করে রেগুলার কাজ, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং সব কাজকে অনায়াসে করতে পারবো, আই থিঙ্ক বেশ গুড। তো সেটা দেখে আমি আসলেই বলতে পারি যে 32,500 টাকা কি এটা ভ্যালু ফর মানি ফোন। তো চলো বিউটি প্লে করি। অ্যাপেক্স এন্ড এইটা 4 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, অন্তত স্কোরেজ অলমোস্ট 15 লাখ, যেটা আই থিঙ্ক এটা বেশ গুড, ঠিক আছে। মানে বিশেষ করে এই বাজেটের মধ্যে যারা একটা ফোন নিতে চাও বা গেমিং ফোন, তারা অবশ্যই ফোনটা দেখতে পারো, কারণ বিশেষ করে গেমিং করে তোমরা আসলেই মজা পাবে। আর যারা হেভি কাজ বা হেভি টাস্ক করবে, ঠিক আছে, তাদের জন্য এই ফোনটা এক কথা পারফেক্ট। তো চলো বিউটি প্লে করি।
সো আপনারা স্কোর শুনে বুঝতে পারছেন এই প্রসেসরটা কতটুকু পাওয়ার ডেলিভার করতে পারে। অবশ্যই অবশ্যই। আদারওয়াইজ Geekbench স্কোর দেখলে আপনারা বুঝতে পারবেন এর কতটা পাওয়ার রয়েছে। সেখানে সিঙ্গেল কোরে স্কোর এসেছে 1288 এবং মাল্টি কোরে 3950। ওকে, ফার্স্ট অফ অল আমরা পাবজি গেমটা প্লে করেছি, যদিও বা এইটা 120 FPS এ গেমিং করার জন্য একদম ক্যাপাবল একটা প্রসেসর, বাট কেন জানি না আমি মনে করি অ্যাজ এ সফটওয়্যার ইস্যু তার জন্য এটাতে শুধুমাত্র আপনারা এক্সট্রিম প্লাস মানে 90 FPS এ পাবজি খেলতে পারবেন। তবে 90 FPS কিন্তু কনস্ট্যান্টলি ধরে রাখতে পারে, যেখানে আমরা লং টাইম গেমিং করেও খুব একটা পারফরমেন্স ড্রপ করতে দেখিনি এই ফোনটার। এই ফোনটা ওভারহিট হয় না বা এক্সেসিভ হিট হয় না, যার জন্য আমি মনে করি এর পারফরমেন্সটা বেশ ভালো মতোই পিক থাকতে পারে। তাছাড়া আমরা এখানে ম্যাড আউট 2 গেমটা খেলেছি, এটা যথেষ্ট হাই এন্ড গ্রাফিক্সের একটা গেম, ওপেন ওয়ার্ল্ড গেম। সেক্ষেত্রে আমরা 70 থেকে 80% গ্রাফিক্স দিয়েছি, এর থেকে বেশি দিইনি। 70 থেকে 80-তে এটা মোটামুটি কনস্ট্যান্ট 55 to 60 FPS ধরে রাখতে পারছিল। বাট অ্যান্ড যারা এই বাজেটে একটা অফিসিয়াল ফোনে আপনারা রেগুলার লাইফ গেমিংও করতে চান, তাহলেও কিন্তু এইটা আপনাকে বেস্ট একটা পারফরমেন্স দিতে পারবে এই বাজেটের অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস হিসেবে। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে এই পারফরমেন্সকে ডেলিভার করার জন্য আবার ভালো ব্যাটারিও দেওয়া হয়েছে, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 7100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সিরিয়াসলি ভাই, মানে 7100 mAh এর ব্যাটারি পাচ্ছে ভাই, এটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড, মানে বেশ পাওয়ারফুল একটা ব্যাটারি বা এক্সটেন্ডেড একটা ব্যাটারি বলতে প্লাস 80 ওয়াটের চার্জার পাচ্ছি, যেটা আই থিঙ্ক মানে গুড এনাফ ব্যাটারি কম, গুড এনাফ, ঠিক আছে। বিশেষ করে যারা গেমার আছে তাদের জন্য আর কোনো চার্জিং নিয়ে কোনো প্যারা থাকবে না। বিশেষ করে চার্জ শেষ হয়ে যাওয়া নাকি কোনো প্যারা নেই, চার্জ শেষ হলে কি ফাস্ট 80 ওয়াটের চার্জার দিকে ফুল ফাস্ট চার্জ করতে পারবে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। এবং বক্সে আবার 80 ওয়াটের চার্জিং রয়েছে, যেটা বললাম। চালিয়ে মোটামুটি 1 ঘন্টা 10 থেকে 20 মিনিটের মধ্যে ফোনটা ফুল চার্জ করা যায়। এন্ড একবার যদি চার্জ করেন আপনারা হেভি ইউজ করলেও ইজিলি 8-9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম ব্যবহার করেন, এই ফোনটা আপনারা ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এদিক থেকে আমি বলবো খুবই ভালো একটা সাপোর্ট দিয়েছে, অবশ্যই ভালো একটা প্রসেসর দিয়েছে, সেক্ষেত্রে এরকম একটা ব্যাটারি সাপোর্ট দেওয়ার ডেফিনেটলি দরকার ছিল। ফাইনালি আমরা কথা বলি ফোনটার ক্যামেরা সেগমেন্ট নিয়ে। রিয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের সনি লাইটিয়া 600 সেন্সর এবং সাথে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। এখানে যদিও বা টেলিফটো দিতে পারতো, তবে সেক্ষেত্রেও যেহেতু অফিসিয়াল ফোন ওইটাকে আমরা যদি কনসিডার করি, তবে এই আলট্রা ওয়াইড লেন্সটা আরেকটু বেটার মেগাপিক্সেলের দেওয়া দরকার। সেটা ঠিক আছে, 8 মেগাপিক্সেল একটু কম, এখানে যদি তোমার অ্যাটলিস্ট 16 মেগাপিক্সেল বা 50 দিত তাহলে আসলেই ভালো হতো। বাট এটা যেহেতু একটা গেমিং সেন্ট্রিক ফোন বা আবার কি একটা অফিসিয়াল ফোন, ঠিক আছে, ওই হিসেবে তোমাকে এটা একটু কনসিডার করতে হবে। কারণ পারফরমেন্স কিন্তু ফোনে কি তোমরা ভালো করে জানো যে এখানে ক্যামেরাকে তারা কি কস্ট কাট করে দেয়, তো ওই হিসেবে এটা মোটামুটি যা দিয়েছে বেশ ভালো। টেলিফটো দিলে ভালো হতো, বাট যেটা দেয় নাই যেহেতু তাহলে কিছুই করার নেই। আর এটা কিন্তু আবার অফিসিয়াল ডিভাইস, ওই হিসেবে ক্যামেরা সেটআপটা আমার কাছে মোটামুটি ঠিকঠাক লেগেছে আর কি। এখন ক্যামেরার ছবি কোয়ালিটি কিরকম বা ভিডিও কোয়ালিটি কিরকম সেটাই দেখা। তো চলো বিউটি প্লে করি। ছিল অন্তত 13, 16 বা 20 এরকম দিতে পারলে বেশ ভালো হতো। 8 মেগাপিক্সেলটা তুলনামূলক একটু কম হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমরা ডেলাইট পিকচারের কথা বললে আউটপুট পেয়েছি, এটাকে এক্সিলেন্ট বলা যাবে না, তবে যথেষ্ট ডিসেন্ট। অবশ্যই মোটামুটি ছবির কোয়ালিটি বেশ ভালো, খারাপ না, মানে একেবারে যে মানে হাই লেভেলের ভালো সেটাও না, বা একেবারে যে হাই লেভেলের খারাপ সেটাও না, মানে মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি, বাট স্ট্যান্ডার্ড বলা যায়, স্ট্যান্ডার্ড, হ্যাঁ আসলে স্ট্যান্ডার্ড। আর ছবি কোয়ালিটি দেখে মনে হচ্ছে এই পাশের ছবিটা একটু ন্যাচারাল দেওয়ার চেষ্টা করছে, আর এই পাশের ছবিটাকে একটু কালারগুলো একটু বেশি বুস্ট করছে, ঠিক আছে। বাট দুটার ছবি দেখতে অলমোস্ট মানে দেখতে সুন্দর লাগছে আর কি। অবশ্যই ডিটেইল শার্পনেসে কিছুটা ঘাটতি তো অবশ্যই আছে, বাট আই থিঙ্ক বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। এখানে আমরা ভালো এক্সপোজার ব্যালেন্স দেখতে পেয়েছি, এইচডিআর ব্যালেন্সও খুবই ভালো। আমরা একদম ডে লাইটে ছবি তুলেছি, যখন ভালো রোদ ছিল সেখানেও আমরা দেখতে পেয়েছি শ্যাডো এরিয়া এবং হাই এক্সপোজার এরিয়াকে যথেষ্ট ভালো মতো মেনটেন করতে পারে। তবে হ্যাঁ, এটা একটু কন্ট্রাস্টি পিকচার আউটপুট দেয় মোস্ট অফ দ্য কেস, যার জন্য আমরা দেখতে পেয়েছি যে ডার্ক এরিয়া বা শ্যাডো এরিয়াগুলো রয়েছে ওইগুলোকে আরেকটু কালো করে দেয়, আরেকটু ডার্ক করে দেয়, ওই এরিয়াগুলোকে খুব একটা লাইট আপ করে না। সো যার জন্য ছবিগুলোকে একটু কন্ট্রাস্টি লাগে। তাছাড়া ডিটেল যথেষ্ট ভালো আউটপুট দিতে পারে এবং কালারের কথা বললে একটু পপড আপ বলা যায়, ওভার না, অন্যান্য ফোনগুলোর মতো এক্সট্রা ওভার স্যাচুরেটেড কালার না। আদারওয়াইজ আলট্রা ওয়াইড লেন্সের কথা বললে কালার খুব একটা শিফট করে না, তবে ডেফিনেটলি ডিটেলের ঘাটতি বোঝা যায়। এটা যেহেতু 8 মেগাপিক্সেলের একটা সেন্সর, সেক্ষেত্রে আপনারা ডে লাইটে ছবি তুলেন অথবা লো লাইটে, এর যে ডিটেলের ঘাটতি সেটা আপনার চোখে মোটামুটি পড়বে। পোর্ট্রেটের কথা বললে ফোনটাতে যদিও কোনো টেলিফটো লেন্স নাই, তারপরেও আপনারা 1x এবং 2x ডিজিটালি জুম করে দুইটা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন। সেখানে আমরা ডিসেন্ট পিকচার আউটপুট দেখতে পেয়েছি। এখানে এস ডিটেকশন যথেষ্ট ভালো ছিল, অবশ্যই ছবি কোয়ালিটি, এস ডিটেকশন সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। প্লাস কি এই পাশেটা সম্ভবত মানে 2K তে নিয়েছে, অবশ্যই হইতে পারে, বাট 2K তে আমি 2K না সরি, এটা ওই 2x এ নিয়েছে, 2x এর যেটা নিয়েছে ওটা আই থিঙ্ক বেশ গুড, কারণ ছবির ডিটেলসটা বেশ শার্প, প্লাস কি বেশ ক্লিয়ার। তো আই থিঙ্ক আমার কাছে 2x এর যে ছবিটা এটা আই থিঙ্ক সবার কাছে ভালো লাগবে আর কি 1x এর তুলনায়। তো আমার কাছে 2x টা বেশি ভালো লাগছে। তো চলো বিউটি প্লে করি।
খুব একটা মিসম্যাচ করতে দেখিনি আমরা। তাছাড়া ব্যাকগ্রাউন্ড ব্লারও ন্যাচারাল ছিল হ্যাঁ, অবশ্যই। ডিটেল মোটামুটি বলবো আমি, ওভারঅল কালার ব্যালেন্সও ঠিকঠাক ছিল। 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলেছি অনেক, সেখানে আমরা ভালো ডিটেল দেখতে পেয়েছি। তবে কালারটা আমার কাছে খুব একটা কনসিস্টেন্সি লাগে নাই, কালারটা শিফট করে। ভিডিও সেগমেন্ট নিয়ে কথা বললে ফোনটার রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 fps এ ভিডিও ভিডিও কোয়ালিটি বেশ গুড, ভালো একটা ব্যাপার। হ্যাঁ, বিশেষ করে যারা ব্লগার আছে তাদের জন্য আই থিঙ্ক বেশ গুড। মানে আমরা 4K 60 fps এ ভিডিও শুট করতে পারবো, যেটা আই থিঙ্ক বেশ গুড। ঠিক আছে, মানে বিশেষ করে ব্লগার যারা, তাদের জন্য কি এই মানে ক্যামেরাটা একদম ঠিকঠাক আছে। আর ভিডিওটা দেখে মনে হচ্ছে কোনো জিটারিং নেই, প্লাস কি ভিডিওটা একদম পুরো স্টেবল মনে হচ্ছে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। এখানে আপনারা ভিডিও কোয়ালিটি যথেষ্ট স্ট্যান্ডার্ড পাবেন। এটা দিয়ে আপনারা রেগুলার লাইফের যেই মেমোরি ক্যাপচারিং ভিডিও টিডিও ওইগুলো রয়েছে, এবং সেখানে আমরা স্ট্যাবিলিটিও যথেষ্ট ভালো দেখতে অবশ্যই, পেয়েছি। অবশ্যই। এক্সপোজারও কিন্তু খুব একটা শিফট করে না। ওভারঅল ক্যামেরা নিয়ে আপনাদেরকে সামারি দিলে আমি বলবো অ্যাজ এ অফিশিয়াল ফোন হিসেবে এটাতে খুব এক্সাইটিং কিছু দেয়নি, বা অনেক বেশি মানে average quality বলতে পারো। বাজেটের মধ্যে আপনারা স্ট্যান্ডার্ড বা ডিসেন্ট একটা আউটপুট পেয়ে যাবেন। তবে ভালো বিষয় একটা রয়েছে, এখানে ক্যামেরা টু এপিআই এর একদম ফুল সাপোর্ট রয়েছে। আপনি চাইলে ইন ফিউচার এটাতে জিক্যাম ব্যবহার করতে পারবেন, Okay. এন্ড আশা করি এর ক্যামেরা পোটেনশিয়ালিটিটা আরেকটু বুস্ট আপ করে আউটপুট আনতে পারবেন। আদার সেগমেন্টগুলোর কথা বললে এখানে আপনারা নেটওয়ার্ক যথেষ্ট ভালো পাবেন, নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু নাই। তাছাড়া এখানে ব্লুটুথ 5.4 এর সাপোর্ট রয়েছে, এবং ওয়াইডভাইন L1 এর সাপোর্ট রয়েছে, NFC সাপোর্ট রয়েছে। সবকিছু মিলিয়ে ওভারঅল বলতে গেলে এই হচ্ছে নট C5। আমি যদি এটাকে শর্ট করে আপনাদের সামারাইজ করে দিই, এটার দুর্বল পয়েন্ট জাস্ট খুব বেশি নাই। প্রথমত ক্যামেরা সেগমেন্টটা যদিও ডিসেন্ট, তারপরও আরেকটু বেটার করা যেতে পারতো। দ্বিতীয়ত হচ্ছে এর সেকেন্ডারি স্পিকার বা ডুয়াল স্টোরেজ স্পিকারটা দেওয়া অবশ্যই। এটা আসলে একটা হতাশার ব্যাপার, কারণ এখানে একটা অফিসিয়াল ফোন প্লাস OnePlus এর মধ্যে ব্র্যান্ডের একটা ফোন, এখানে আমরা IP রেটিংও কম পাচ্ছি, প্লাস কি এখানে তোমার মানে সেকেন্ডারি স্পিকার দেওয়া নেই, যেটা কিন্তু আসলে একটু কম মনে হচ্ছে। এখানে অ্যাটলিস্ট ডুয়েল স্টোরেজ স্পিকার দিত তাহলে ঠিকঠাক ছিল, বাট তারা সেটা করেনি। প্লাস আবার IP রেটিংও একটু কম দিচ্ছে এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। এই জিনিসটা আমি মনে করি একটু বেশি ঘাটতি হয়ে গেছে। এই দুটাকে মোটামুটি যদি আপনারা চোখ বন্ধ করে স্কিপ করতে পারেন, তাহলে আমি মনে করব এই বাজেটে অ্যাজ এ অফিসিয়াল ফোন হিসেবে 8/256 GB স্টোরেজ, অ্যান্ড এখন ভাই মার্কেটের ফোনগুলোর যে পরিমাণে প্রাইস বাড়তেছে, ফিউচারে কিন্তু আরও বাড়বে। ওই দিক থেকে চিন্তা করলে এই ফোনটা আমি মনে করি খুবই ভালো একটা অ্যাগ্রেসিভ ডিল। এখন বাকি ডিসিশন ভাই টোটালি আপনাদের উপরে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনার মনের মতামত কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদাফেজ। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম OnePlus Nord CE5 এর রিভিউ। তো আমি যদি বলি 32,500 টাকায় ফোনটা অফিসিয়াল ফোন হিসেবে কেমন, তাহলে বলবো এটা অবশ্যই একটা ভ্যালু ফর মানি ফোন বলতে পারো। যদিও কম আছে, মানে ডুয়াল স্টোরেজ স্পিকার দেওয়া নেই, যেটা আই থিঙ্ক বেশ কম। প্লাস কি IP রেটিং একটু কম লেগেছে আর কি। আর এটা যদি একটা পারফরমেন্স কিন্তু মানে ফোন, তো ওই হিসেবে করলে ক্যামেরাটা ঠিকঠাকই লেগেছে আমার কাছে। মানে ছবির কোয়ালিটি মোটামুটি ভালো লেগেছে, প্লাস ভিডিও কোয়ালিটি এক কথায় অসাধারণ ছিল আমার কাছে এই আর কি। ওভারঅল যদি অফিসিয়াল ডিভাইস হিসেবে যদি বলি, তাহলে এই ফোনটা অবশ্যই আমার কাছে ভ্যালু ফর মানি লেগেছে এই আর কি, কারণ এই ফোনটা তোমাদের কাছে আই থিঙ্ক বেশ ভালো লাগবে এই আর কি। তো এই ছিল আজকে ভিডিও ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।